তা মুক্তিযুদ্ধের চেতনার ধারণ করা কি, মুক্তিযুদ্ধের চেতনা কি পুরোপুরি আওয়ামী লীগ রক্ষা করছে? তা তো রক্ষা করছে না। আওয়ামী লীগের 14 দলীয় জোটের মধ্যেও তো 2-1টা ধর্মীয় রাজনৈতিক দল রয়েছে। তরিকত ফেডারেশনকে আপনি কি মনে করবেন? তারা কি তরিকত ফেডারেশন মানে কি? তারা একটি পীরের বাড়ির একটি সিলসিলা এবং তাদের মধ্যে থেকে নেতৃত্ব বেরিয়ে আসছে। তাদেরকে আপনি কি শুধুমাত্র প্রগতিশীল রাজনীতির কথা বলবেন? তারা কি ধর্মীয় রাজনীতি করে না? তাহলে আপনি অন্য একজনকে যখন ধর্মীয় রাজনীতির কথা বলবেন আর এইটা যখন এড়িয়ে যাবেন, ব্যাপারটা একটু কেমন হয় না? আবার ইসলামী ঐক্যজোটের একটি অংশ মেজবাহুর রহমান চৌধুরী নামে এরকম কিছু লোকদেরকে নিয়ে, এরাও তো ধর্মীয় রাজনীতি করে। তারা কোনো না কোনোভাবে হয়তো জোটে নেই, আওয়ামী লীগকে সমর্থন করে। তাহলে আওয়ামী লীগ কি সেটা করছে না? আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে সরকার উৎখাত করার ষড়যন্ত্র হচ্ছে, আসলে ঘটনা কি? ধন্যবাদ চেঞ্জ টিভির দর্শককে এবং আপনাকেও। আওয়ামী লীগের পক্ষ থেকে যে অভিযোগটার কথা আপনি বললেন, আমাকে প্রশ্নে জানালেন, সেটাই যদি হয় তা আওয়ামী লীগ প্রমাণ করুক যে উৎখাত করবার চেষ্টা করছে। আওয়ামী লীগের ভাষায় আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল, গণতান্ত্রিকভাবে তারা নির্বাচিত হয়ে আসছে। আর সেই গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে আসার একটি সরকারকে, আমি আবার বলছি আওয়ামী লীগের ভাষায় যদি হয়, তাহলে সেই সরকারকে যারা উৎখাত শব্দটাই শুনতে কেমন যেন একটু ব্যাখ্যা এবং অশোভন মনে হয়। তো সেটাই যদি হয় তা আওয়ামী লীগেরই দায়িত্ব হচ্ছে। আওয়ামী লীগের সাথে সরকার রয়েছে, সরকারের নানা ধরনের টুলস রয়েছে, মেশিনারি রয়েছে, সেই মাধ্যম দিয়েই তো সেই উৎখাতের যদি ষড়যন্ত্র হয়, সেই ষড়যন্ত্র আওয়ামী লীগ খুঁজে বের করতে পারে। বরঞ্চ যদি বক্তৃতার ভাষায় বলবার কথা হয়, যে বক্তৃতার ভাষা হয়ে অপরাপর তাদের আওয়ামী লীগের জন্য যারা বিরোধী দল বলছি না কেন, এখন বিরোধী দল বলতে আর রাষ্ট্রতে কোনো কিছু নেই, তবে আওয়ামী লীগের বিরোধী তারা যদি শুধুমাত্র সেই বিরোধীদেরকে এরকম একটি তকমা দিয়ে দেয় যে তারা উৎখাতের চেষ্টা করছে, তাহলে আওয়ামী লীগকেই প্রমাণ করতে হবে। আর আওয়ামী লীগ যদি প্রমাণ করতে নাই পারে, তার সাথে সরকারের সকলগুলো শক্তিগুলো রয়েছে, তাহলে বুঝতে হবে এটা একটি অভিযোগ মাত্র। রাজনৈতিক ময়দানে কোনো কিছু বলবার জন্যে, কোনো না কোনোভাবে এই মাঠ সরব রাখবার জন্যে কোনো কিছু বলবার নাই, কিছু একটা বললাম মাত্র। আর না হলে এইটা এখন আর আলোচনার কিছু বিষয় নাই, কারণ বিরোধী দল এমন কোনো আন্দোলন সংগ্রাম বিরোধীরা করতে পারছে না যেটা দিয়ে সরকার কোনো না কোনোভাবে বেকায়দায় পড়তে পারে। আর যদি বেকায়দায় পড়তে নাই পারে, সেই অবস্থা যদি নাই, তাহলে সেটা বলবে কেন? তাহলে আবার অন্যদিকে যদি বলি সরকার হয়তো কোনো না কোনোভাবে বেকায়দায় আছে, সেইটা প্রমাণ করবার জন্যই আগেই তার সমর্থকদের বা জনগণের কাছে একটি বলা যে বিরোধী দলের ষড়যন্ত্রের কাছেই আমাদের এই সংকটগুলো তৈরি হয়েছে, আমরা এই বিপত্তিতে পড়েছি। নতুবা এটা আসলে সরকারের পক্ষ থেকে এর কোনো যৌক্তিক কোনো বিষয় নাই, আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো যৌক্তিক বিষয় নেই, এটা বলবার মতো কথা না, এটা কথার কথা মাত্র। আমরা জানি সরকারের বিরুদ্ধে এখন মাঠে কোনো জোরালো আন্দোলন নেই, তাহলে সরকার পতনের যে ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে, এটাকে আপনি কিভাবে বলবেন? আমি একটু আগে যে প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করছিলাম, সেখানে একটি কথা বলেছি যে ষড়যন্ত্র কি। তো ষড়যন্ত্র যদি হয়ে থাকে, তাহলে আমি তো বলছি, আমার এই চেঞ্জ টিভির দর্শকদেরকে তো বলছি, আপনার কাছেও তো বলছি যে সরকারের কাছে তার গোয়েন্দা সংস্থা রয়েছে, পুলিশ বাহিনী রয়েছে, সকল সরকারি প্রশাসন রয়েছে, সকলেই তো এর নেপথ্যে কোনো কিছু থাকলে খুঁজে বের করতে পারে। কিন্তু রাজনীতির ময়দানে বা গণমাধ্যমে এমন কোনো কথা বলতে হবে যে কথা বলে একটু গণমাধ্যমকে একটু সরব রাখি, জনগণকে একটু কথার কথা বলি। যেরকম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী বলেছিল যে তাকে জিজ্ঞেস করা হয়েছিল, কিছু কিছু বেফাস কথাবার্তা বলেছে, দুঃখিত আমার ভাষা বেফাস বলছি, তো যে তাকে বলা হয়েছিল, বললো যে সব কথা খায় ভালো, টেলিভিশনে কাটে ভালো। তো সে যদি কাটে ভালো আর খায় ভালো বা চলে ভালো, এটার জন্যই যদি হয়, যেমন সে তখন তলে তলে বলছিল, তো এইসব যদি কথা হয় তাহলে এটার ওই ধরনের কথা যে একটু খায় ভালো। নতুবা ষড়যন্ত্র কোনো কিছু যদি হয়, তাহলে ষড়যন্ত্রের কিছু মামলা দিয়ে দেন, তা তো দিচ্ছেন না। কারণ যখন 28শে অক্টোবর যে ঘটনাটা ঘটল, তারপরে সকল বিএনপি বা বিরোধী দলীয় বেশিরভাগ নেতাদেরকেই নানা মামলা দেওয়া হলো এবং বেশিরভাগ নেতাই কারা অন্তরীণ হয়েছিল। নির্বাচন অনুষ্ঠানের পরে তারা বেরিয়ে আসছে জামিন নিয়ে। তাহলে ওই সময় তাহলে ওই ষড়যন্ত্রের বিরুদ্ধে একটি মামলা দেওয়া হতো, অথবা একটা ষড়যন্ত্রের বিরুদ্ধে মামলা দেওয়া হতো। ষড়যন্ত্র তো খুব ভালো জিনিস না, কারণ আপনি যা জানেন তা বলেন যে প্রকাশ্যে ষড়যন্ত্রটা কী, সরকার উৎখাত। তা সরকার উৎখাত করতে হলে কী করতে হবে? তাহলে বাংলাদেশের সরকার উৎখাতের দুটা
তিনটা পদ্ধতি আছে। একটা সরকার উত্থান হয়, জনগণের ভোটের মাধ্যমে সরকারের পরিবর্তন হয়। আর একটা হচ্ছে সামরিক শাসনের মধ্য দিয়ে হয়েছে, আর একটা হচ্ছে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে হচ্ছে। তা বিরোধী দল তো গণ অভ্যুত্থান করতে পারছে না, সামরিক শাসনের সম্ভাবনাটা দেখছি না। আর ভোটের মাধ্যমে যা হচ্ছে তা জনগণ জানে যে কেমন করে ভোট হলো, কিভাবে ভোট হলো, দিনে হলো না রাতে হলো, না সেটা আমার ভোট আর একজনে দিয়ে দিল, কিংবা জনগণ ভোট কেন্দ্রে গেল না, সেসব নিয়ে জনগণ জানে। আমার থেকে জনগণ আরও বেশি মেধাবী, আরও বেশি তাদের জনগণের চোখ কান খোলা, জনগণ সব বিষয়ে জানে। আর ষড়যন্ত্রের বা সরকার উৎখাতের যে কথাটা বলছে, এটা আমি পূর্ণবার বলছি, এটা কথার কথা মাত্র। সরকার তো যেভাবেই হোক না কেন নির্বাচিত হয়ে এসছে, আইনসিদ্ধভাবে নির্বাচিত হয়েছে, আইনের কোনো বর্তায় ঘটে নাই। জনগণের অংশগ্রহণ নাই বা থাকুক, কিংবা বিরোধী দলের অংশগ্রহণ নাই বা থাকুক, বা অংশগ্রহণমূলক নাই বা হোক, জনগণ আইনসিদ্ধভাবে, এটা সরকার আইনসিদ্ধভাবেই ক্ষমতায় রয়েছে। আর যা বলছে তা কথার কথা মাত্র, এর বিন্দুমাত্র কোনো সম্ভাবনা আমি দেখছি না গণমাধ্যমের একজন মানুষ হিসাবে। সরকারের বিরুদ্ধে অতি বাম এবং অতি ডান এক হয়ে মাঠে নামছে, এটাকে আপনি কিভাবে দেখেন? সরকারের বিরুদ্ধে আপনি যেটা বলছেন, এটা তো আসলে আওয়ামী লীগের বলা, যে আওয়ামী লীগ বলছেন বা আওয়ামী লীগের নেত্রীও বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীও বলছেন যে অতি ডান অতি বামরা একত্রিত হয়েছে। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, যদি আমরা একটু কিছু বাংলাদেশের রাজনীতির পেছনে তাকাই, তাহলে দেখতে হবে মহান মুক্তিযুদ্ধের সময়ও কিন্তু একটা অতি বামরা কিন্তু মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি। তখন কিন্তু আওয়ামী লীগ যখন নেতৃত্বে ছিল, তখন সেই অতি বাম বলেছিল যে দুই কুকুরের লড়াই হচ্ছে, স্বাধীনতা সংগ্রামের সময় একথা কিন্তু বলেছে। এবং ক্ষেত্রবিশেষ অনেক বামরা কিন্তু ওই সময় বিরোধী অবস্থানেও ছিল। এখন অতি বাম এবং অতি ডান, অতি বাম বলতে কাদেরকে বোঝানো হচ্ছে জানি না, কারণ আজকে থেকে 10 বছর আগেও বাংলাদেশের বামপন্থী রাজনীতি একটি প্রভাব ছিল। কিন্তু আমি বা আপনি বা দর্শক যারা আমাদেরকে দেখছেন বা পরে দেখে থাকবেন এই অনুষ্ঠানটা, তারাও নিশ্চিতভাবে জানে যে বাংলাদেশের বাম রাজনীতিতে জনগণের মাঝে প্রভাব আস্তে আস্তে কমে এখন তলানিতে ঠিকেছে। তলানিতে যদি ঠিকে থাকে, সেই বামরা কতটা ভূমিকা রাখতে পারে। হ্যাঁ, এখন একটু ডানপন্থীদের কথা বলি, যারা ধর্মীয় রাজনীতি করে, রাজনীতিটাকে ধর্ম এবং রাজনীতিকে একাকার হয়ে রাখে। যেমন ভারতে বিজেপির মতো একটি রাজনৈতিক দল গণতন্ত্রের কথা বলে, কিন্তু ভোট করে ধর্ম দিয়ে এবং হিন্দুত্ববাদী দিয়ে। তা বাংলাদেশেও তো এরকম রাজনীতি আসতে পারে। এখানে যদি সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের মুসলমানিত্ব দিয়ে বা ইসলামিজম দিয়ে রাজনীতি সামনে নিয়ে আসবে। এখন সে ডান আর বামপন্থী কারা, ডানপন্থী কারা আর বামপন্থী কারা, সেই বিষয়গুলো কিন্তু জনগণের কাছে অতটা পরিষ্কার না। তারপরও বামপন্থী বলতে যারা সমাজতান্ত্রিক রাজনীতি করতো তাদেরকে বলতো। এখন তো বিএনপির আওয়ামী লীগের ভাষায় বিএনপিকেও ডানপন্থী বলা হয়। আবার এখানে জামাত ইসলাম সহ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, নিজাম ইসলাম, অন্য খেলাফত আন্দোলন যারা রয়েছে তাদেরকে ডানপন্থী বলা হয়ে থাকে। আবার কেউ মৌলবাদী রাজনীতির কথাও বলে। তাহলে অতি বাম অতি ডান, এখন ইসলাম রাজনীতি নিয়ে যদি বা ধর্মীয় রাজনীতি নিয়ে যারা রাজনীতিতে রয়েছে, তাদের দৃশ্যমান একটি অবস্থান রয়েছে মানুষের কাছে। কারণ মানুষ সর্বশেষ, হিন্দু হোক, সে মুসলমান হোক, সে খ্রিস্টান হোক, একটা সময় কিন্তু ধর্মের কাছে আত্মসমর্পণ করে। যখন ধর্মের কাছে আত্মসমর্পণ করে আর তখন রাজনীতিতে যখন ধর্মকে সামনে নিয়ে আসা হয়, তা সেই মানুষগুলো কিন্তু ধর্মের পক্ষে পাওয়া যায়। আর সেই ধর্মের পক্ষ নিয়ে যে মানুষগুলো রাজনীতি করে, যে রাজনৈতিক জোট রয়েছে, তাদেরকে সাধারণ অর্থে ডানপন্থীই বলা হয়ে থাকে। তাদেরকে হয়তো আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়ে থাকে যে ডানপন্থীরা, অতি ডানপন্থীরা একত্রিত হয়েছে। কিন্তু আমরা এখন সংকটের মধ্যে কিন্তু রয়েছি। এই ডানপন্থীরা যারা প্রগতিশীল রাজনীতির কথা বলে, তারা যদি ধর্মীয় রাজনীতি বা মৌলবাদী রাজনীতি যারা চর্চা করে, মৌলবাদী রাজনীতি যারা রাজনীতির মধ্য দিয়ে রাষ্ট্রটাকে যারা দেখছে, তাহলে ওই ডানপন্থীরা যদি মুক্তিযুদ্ধের চেতনাটাকে ধারণ করে, তা মুক্তিযুদ্ধের চেতনার ধারণ করা কি, মুক্তিযুদ্ধের চেতনা কি পুরোপুরি আওয়ামী লীগ রক্ষা করছে? তা তো রক্ষা করছে না। আওয়ামী লীগের 14 দলীয় জোটের মধ্যেও তো দুই একটা ধর্মীয় রাজনৈতিক জোট দল রয়েছে। তরিকত ফেডারেশনকে আপনি কি মনে করবেন? তারা কি তরিকত ফেডারেশন মানে কি? তারা একটি পীরের বাড়ির একটি সিলসিলা এবং তাদের মধ্যে থেকে নেতৃত্ব বেরিয়ে আসছে। তাদেরকে আপনি কি শুধুমাত্র প্রগতিশীল রাজনীতির কথা বলবেন? তারা কি ধর্মীয় রাজনীতি করে না? তাহলে আপনি অন্য একজনকে যখন ধর্মীয় রাজনীতির কথা বলবেন আর এইটা যখন এড়িয়ে যাবেন, ব্যাপারটা একটু কেমন হয় না? আবার ইসলামী ঐক্যজোটের একটি অংশ মেজবাহুর রহমান
চৌধুরী নামে এরকম কিছু লোকদেরকে নিয়ে, এরাও তো ধর্মীয় রাজনীতি করে, তারা কোনো না কোনোভাবে হয়তো জোটে নেই, আওয়ামী লীগকে সমর্থন করে, তাহলে আওয়ামী লীগ কি সেটা করছে না? কিংবা হেফাজতে ইসলাম তো মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রীকে কওমি জননী উপাধি দিয়েছে। হেফাজতে ইসলাম তো ধর্মীয় রাজনীতি বা ইসলামী রাজনীতির একটি চর্চা করে। তারা ইসলামের হুকুমাত বা ইসলাম বিরোধী কোনো বই পুস্তকে কোনো বিশেষ কোনো প্রবন্ধ থাকতে পারবে না, কোনো গল্প থাকতে পারবে না, কোনো লেখা থাকতে পারবে না, ইসলাম বিরোধী সেই দাবি তাদের রয়েছে। কিন্তু বইটা তো সবাই পড়বে, হিন্দুর সন্তানও পড়বে, খ্রিস্টানের সন্তানও পড়বে, বৌদ্ধের সন্তানও পড়বে, মুসলমানের সন্তানও পড়বে। তাহলে কি তাদের জন্য কি আলাদা কি পাঠ্যপুস্তক তৈরি করতে হবে? তাহলে রাষ্ট্রটা যখন মুক্তিযুদ্ধ তৈরি হয়েছে যে তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, তাহলে এই বাঙালি তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। তা তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, সেখানে তো তোমার আমার ঠিকানা আরব আমি সেটা যে মদিনার পথ, সেই 71 সনে সেই আরব মদিনার পথে তো যায় নাই, সেই স্লোগানও কিন্তু ছিল, বরঞ্চ তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি। বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ, বাংলার খ্রিস্টান, বাংলার হিন্দু সকলেই হচ্ছে বাঙালি। তা সেই বাঙালিত্বর বাইরে গিয়ে বিএনপি বা আওয়ামী লীগ কি এরা কি কোনো না কোনো কাজ করেনি? সুতরাং মুক্তিযুদ্ধের চেতনার বাইরে যদি আপনি থাকেন তাহলে কিন্তু ধর্মীয় রাজনীতিকে আপনি চর্চা করতে পারেন। আর ধর্মীয় রাজনীতিকে যারা আশ্রয় প্রশ্রয় দেয় তাহলে তারা মুক্তিযুদ্ধের চেতনার সাথে থাকে না। তাহলে হেফাজতে ইসলাম যেহেতু ধর্মীয় রাজনীতি, ধর্মীয় চিন্তার মধ্যে থাকে, সেই হেফাজতে ইসলামের সাথে যখন সমাবেশে যায়, তাদের সাথে সখ্য তৈরি হয়, তখন তো এই কালিমা, এই কালো দাগ তো আওয়ামী লীগের গায়েও লেপন হয় যে আওয়ামী লীগও ধর্মীয় রাজনীতির কাছে যায়। আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় রয়েছে, রাষ্ট্র ক্ষমতায় যারা থাকবে তারা সকল ধর্মকে, সকল ধর্ম যেন নির্বিঘ্নে স্বাধীনভাবে পালন করতে পারে তার নিশ্চয়তা প্রদান করবে, কোনো বিশেষ গোষ্ঠীকে প্রণোদনা দেবে না বা সুবিধা দেবে না, এই জায়গায় থাকতে হবে। কিন্তু সেখানে কিছু প্রশ্ন রয়েছে, সেই প্রশ্ন কিন্তু বিএনপির গায়েও রয়েছে লাগাতারভাবে। এবং আওয়ামী লীগের হয়তো অনেকের কাছে প্রেমের কথা বলি, বিএনপি হচ্ছে এরকম ইসলামী দলের সাথে জোট করে রাষ্ট্র পরিচালনা করেছে, তাদেরকে মন্ত্রী তৈরি করেছে। অথবা বলছি না, নিশ্চিতভাবে বলি, মহান মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করেছে, আমার স্বাধীনতার যারা বিরোধিতা করেছে, এখানে যারা ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার যারা ভূমিকা রেখেছে সরাসরি প্রত্যক্ষ পরোক্ষভাবে, সেই রাজনৈতিক দলের সাথেও বিএনপি সরাসরি যুক্ত হয়ে রাষ্ট্র পরিচালনা করেছে। এবং কিভাবে পরিচালনা করেছে? যারা বাংলাদেশ নামক রাষ্ট্রটা চায়নি তাদেরকে সাথে নিয়ে বাংলাদেশকে পরিচালনা করেছে, সরকার পরিচালনা করছে। এই কালিমা থেকে বিএনপিও মুক্তি পাবে না। আর মুক্তিযুদ্ধ বাংলাদেশকে যদি বাদ দেন, মুক্তিযুদ্ধের যদি বাদ দেন, তাহলে বাংলাদেশকে চিন্তা করা যাবে না। বাংলাদেশকে চিন্তা করলে 71কে চিন্তা করতে হবে। আর এই 71 চিন্তা করে আওয়ামী লীগ যদি এই ষড়যন্ত্রের কথা বলে শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য অপর রাজনৈতিক দলকে এই দোষারোপ করে, তাহলে বুঝতে হবে এটা দোষারোপ করার কথাই, এটা সত্য কথা বা সঠিক ঘটনা নয়।